অরুণাভ বসেছিল ঘরের ভেতরে। তার আজকে ঠাকুমা মারা গেছেন। সবাই তার বাবার জন্যই অপেক্ষা করছে, কিন্তু তার বাবা থাকেন বাইরে। তিনি এখনো এসে পৌঁছাতে পারেননি, তাই এখনো সৎকার হয়নি। বাবার আসতে তো দেরি হবে মা, ততক্ষণ কি এখানেই থাকবে? অপেক্ষা করতে হবে বাবা, ঠাকুমার একমাত্র সন্তান তোর বাবা। বাবা না এলে যে মুখাগ্নি করা যাবে না। তাহলে পাশের ঘরেই থাকবে? মা ভয় করছে। হ্যাঁ, পাশের ঘরেই থাকবে। রাতে আমি ওখানে থাকবো। এখন তো অনেকেই আছে, আমি যাই, ওখানে যাই, তুই শুয়ে পড়িস। হ্যাঁ, ভয় পাস না। অরুণাভ চিন্তিত মনে বসে থাকে। ছোটবেলা থেকেই শহরের মানুষ তারা। বাবা কিছুদিন হলেও একটু বিদেশে গিয়েছিলেন। ঠাকুমার শরীর খারাপ বলে তারা গ্রামের বাড়িতে এসে পৌঁছেছেন। আর আজ হঠাৎ করেই ঠাকুমা মারা যায়। বাবাকে খবর পাঠানো হয়েছে। পাড়া প্রতিবেশী লোকজন সবাই এসেছিল ঠাকুমাকে দেখতে। একে একে চলে যাচ্ছে সকলে। রাত তখন 12টা। অরুণাভ আলো নিভিয়ে শুতে যাবে ভেবেছিল। এমন সময় হঠাৎ দেখতে পায় জানলার সামনে এক ভয়ঙ্কর দেখতে ছায়া দাঁড়িয়ে রয়েছে, সাদা কাপড় গায়ে জড়ানো। এক দৃষ্টে অরুণাভর দিকে তাকিয়ে আছে। কি তীক্ষ্ণ চাহনি! কে কে ওখানে? অরুণাভ আবারই ওই দিকে তাকিয়ে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না সে। শুয়ে পড়ে অরুণাভ। রাত তখন 2টো। এক ভয়ঙ্কর আওয়াজে ঘুম ভেঙে যায় অরুণাভর। বাঁচাও, বাঁচাও বাবু, বাবু কে আছো, তাড়াতাড়ি এসো, কে আছে তাড়াতাড়ি এসো। আ আ মায়ের চিৎকার শুনে অরুণাভ ছুটে যায় পাশের ঘরে। গিয়ে দেখে সেই সাদা কাপড় পরা ভয়ঙ্কর দেখতে লোকটা ঠাকুমার লাশ টেনে নিয়ে যাচ্ছে। পাশে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তার মা। কে 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 তুমি? ছাড়ো আমার ঠাকুমাকে! সাদা কাপড় পরা লোকটা তার দিকে ঘুরে তাকায়। কি বিভৎস চেহারা! চোখ দুটো পুরো কালো, শুকনো হয়ে গেছে চামড়া। হাড়ের ওপর শুধু চামড়া লাগানো কঙ্কালসার শরীর। অরুণাভ ভয় পেয়ে যায়। অরুণাভ ছুটে যায় ভয়ঙ্কর দেখতে জিনটার দিকে, কিন্তু লোকটাকে ধরার আগেই অরুণাভ ছিটকে পড়ে ঘরে। মাথায় আঘাত পায়। অজ্ঞান হতে হতে দেখতে পায় সেই ভয়ঙ্কর দেখতে জিন ঠাকুমাকে টেনে নিয়ে যাচ্ছে গেটের বাইরে। সকালবেলা গ্রামবাসীরা দু একজন এসে দেখে অরুণাভ পড়ে আছে বারান্দায়, আর তার মা পড়ে আছে ঘরের ভেতরে। লাশ উধাও। গ্রামবাসীরা তাদের জ্ঞান ফেরায়। তারপর অরুণাভ সব কথা বলে। কি সাংঘাতিক ব্যাপার! তোমাদের কোনো ভুল হয়নি তো? আসলে শেয়াল কুকুর টুকুর এরকম তো টেনে নিয়ে যায়। না দাদা, ভুল হবে না। আমি আর আমার ছেলে একসাথে ভুল দেখবো কি করে? চোখের সামনেই তো সব দেখলাম। সবই তো বুঝলুম, তবে এটা মনে হয় কোনো মানুষেরই কাজ। শোনো, তোমাদের একটা কথা বলি। কিছু জন মিলে আশপাশটা খুঁজে ভালো করে দেখো, আর কিছু জন আমার সাথে চলো। জেলে পাড়ায় যাব। জেলে পাড়ার রতন জেলে নাকি মারা গেছে, তার সৎকারের ব্যবস্থাও করতে হবে। তোমরা চিন্তা করো না, আমরা আশপাশটা দেখছি, আশা করি পাওয়া যাবে। আগে তো এরকম কিছু ঘটেনি, মনে হয় কোনো বাকলে লাশটা টেনে নিয়ে গেছে। সকলে চলে যায়। শ্রাবণ মাস। আকাশে ঘন কালো মেঘ, অন্ধকার হয়ে এসছে চারিদিকে। ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। শ্মশানের রতন জেলের লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে সকলে।
কিছুতেই তারা চিতাতে আগুন জ্বালাতে পারছে না এই বৃষ্টির মধ্যে। কি জানি বাবা, আর কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে? এই দেখো দাদা, এই ঝোপের আড়ালে কাকে যেন দেখা যাচ্ছে, ওই সাদা কাপড় পরা। সকলেই সেই দিকে তাকায়। সকলে দেখতে পায় ঝোপ সরিয়ে একটা লোক বেরিয়ে আসছে, সাদা কাপড় মুড়ি দেওয়া। কিছুক্ষণ পর সে সামনে আসতেই সবাই বুঝতে পারে যে এটাই সেই অরুণাভোর বলা লোকটা। আরে এটা তো কোনো মানুষ নয়, এটা তো একটা জিন। সঙ্গে সঙ্গে সেই জিন অদ্ভুতভাবে হেসে ওঠে, এক জিভ বার করে তেড়ে আসে সকলের দিকে। পালাও পালাও, এখান থেকে পালাও সব। 2-3 লোক এপাশ ওপাশ পালাতে লাগলো প্রাণের ভয়ে। লাশ শ্মশানেই পড়ে রইল। সেই প্রেত এসে লাশটাকে টানতে টানতে নিয়ে যায় দূরে, সকলের চোখের আড়ালে। ভীষণ বিপদ। কেউ কিছু করতে পারে না ভয়ে। সকালবেলা গ্রামের বটতলায় সকলেই জড়ো হয় আর সেই ব্যাপার নিয়ে আলোচনা করে। আমার মনে হয় আমি একবার মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি যাই। উনি হয়তো আমাদের গ্রামের সমস্যার সমাধান করতে পারবেন। হ্যাঁ দাদা, চলুন, দেরি করবেন না। না জানি কি বিপদ আছে আমাদের গ্রামে। দুটো লাশ এইভাবে, না না, এরকম ভাবে চলতে পারে না। চলুন চলুন। গরুর গাড়ি করে রওনা দেয় তারানাথ তান্ত্রিক অর্থাৎ আমাদের ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বিকেলবেলা অদ্ভুতুরে অলৌকিক কাণ্ডকারখানা শোনার জন্য তাদের ঠাকুর মশাইয়ের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে বিভূতি আর কিশোরী। দরজায় কড়া নাড়তেই ঠাকুর মশাই উঠে গিয়ে দরজা খুলে দেয়। আরে আপনি দরজা খুললেন? চারিমা কই? ও একটু সখীর বাড়িতে গেছে, তোমরা এসো, ভেতরে এসো। বিভূতি আর কিশোরী খাটিয়ার এক পাশে বসলো, ঠাকুর মশাই বসলো আরেক পাশে। আর বলবেন না ঠাকুর মশাই, কাল যা বৃষ্টি হলো আসতেই পারলাম না, তাই ভাবলাম আজকে একবার যাই। বেশ বেশ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। গরম গরম বেগুনি এনেছি ঠাকুর মশাই, খেতে খেতে গল্প কিন্তু বেশ জমবে। আজকে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা শুনবো। আর দাঁড়াও দাঁড়াও, আমি আম তেল মাখানো মুড়িটা নিয়েই আসি। আমি জানতাম আজকে তোমরা আসবেই। ঠাকুর মশাই চা আর মুড়ি নিয়ে চলে এলেন। সবেমাত্র চপে একটা কামড় বসিয়েছেন, এমন সময় হঠাৎ করে এই বিকেল বেলায় ঘরের বাইরে একটা গরুর গাড়ির আওয়াজ শুনে ঠাকুর মশাই দরজার কাছে উঠে গেলেন। গরুর গাড়ি থেকে 2 লোক নামলেন, এগিয়ে এলেন ঠাকুর মশাইয়ের কাছে। আপনি কি তারানাথ তান্ত্রিক? হ্যাঁ, বলুন আপনি, আপনারা ভেতরে আসুন। ঘরের ভেতর এসে দাঁড়ালেন ঠাকুর মশাই। খাটিয়াতে বসেই বললেন, আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। সামনে রাখা 2 চেয়ারে 2 বসে পড়লেন। তাদের মুখে ভয় আর চিন্তার ছাপ। আপনারা আগে একটু জল খান। আপনাদের এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে বলুন আমাকে, সবটা খুলে বলবেন। চিন্তা করবেন না, আমি যথাসাধ্য সাহায্য করবার চেষ্টা করব। বলুন। গ্রামে কিছু একটা উৎপাত হয়েছে ঠাকুর মশাই। কোনো খারাপ জিনের আবির্ভাব হয়েছে। রাতের অন্ধকারে তারা লাশ টেনে নিয়ে যায়। এই কথা শুনে ঠাকুর মশাই বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। পরপর 2 দিন আমাদের গ্রামের 2 মারা যান। 2 জনেরই লাশ ওই প্রেতে টেনে নিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কিছুই পাইনি। এইভাবে চলতে থাকলে বড় বিপদ হতে পারে। আজ লাশ টানছে, কালকে জীবিত মানুষ যদি টানে।
আপনি চলুন ঠাকুর মশাই, আমাদের সাথে আপনি চলুন, আমাদের এই সমস্যার সমাধান করবেন। আপনাদের বাড়ি? বর্ধমান জেলায়, কোনো অসুবিধা হবে না, গরুর গাড়ি আমাদের সঙ্গেই এনেছি। আমরা তাহলে উঠি, আপনি মনে হয় বেরিয়ে পড়বেন এখন। বিভূতি ভাই, বলছি চলো আমরা একটু ঘুরে আসি, কালকে ছুটি তো রয়েছে, অসুবিধা হবে না। সেরকম হলে রাতে ফিরে আসবো, হাওয়া বদল হবে। দাঁড়াও দাঁড়াও, আমি কয়েকটা জিনিসপত্র নিয়ে আর চারিমাকে খবর দিয়ে আসি। কিছুক্ষণ পর তিনজনে গরুর গাড়িতে করে রওনা দিলেন। এইদিকে সন্ধ্যের পর গ্রামের আশেপাশে একটা কালো ধোঁয়া দেখা যায়। গ্রামবাসীরা ভয়ে বাড়ির বাইরে বেরোয়নি। হঠাৎ পল্লবদের গোয়াল ঘর থেকে গরুর চিৎকার শোনা যায়। ওরা যখন গোয়াল ঘরের দিকে যায় তখন চোখের সামনে দেখতে পায় সে ভয়ঙ্কর জিন মানুষ না পেয়ে সে গরুর ওপর হামলা করেছে। একটা গরুর দেহ ও টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওরে বাবা রে! ভয়ে ঘরের ভেতরে প্রবেশ করে সে। রাত তখন 9টা। গরুর গাড়ি এসে পৌঁছয় মোড়লের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে পড়ল সকলে। আসুন আসুন আমাদের বাড়িতে। আমি তাহলে যাই দাদা, কালকে সকালে আসছি। প্রতিবেশী পাঁচু অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্ধকারের মধ্যে পথ ভুলে অন্য রাস্তায় চলে যায়। এ কি, আমি এখানে এলাম কি করে? এটা তো জঙ্গলের দিক, আমি চেনা পথ হারালাম। কি অবস্থা? নিজের মনের সাথে কথাটা বলেই পাঁচু যখন ফিরে তাকায় দেখতে পায় তার সামনে শ্মশানে দেখা সেই জিনকে, লম্বা লকলকে জিভ বার করে তারই দিকে তাকিয়ে আছে। মোড়লের বাড়ি থেকে কিছুটা দূরে এক অদ্ভুত চিৎকার শোনা যায়। ঠাকুরমশাই ঘরের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে চারিদিক ভালো করে দেখে। ঘরের বাইরে বেরিয়ে আসে বিভূতি, কিশোরী আর মোড়ল মশাই। কি 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 হলো এটা? আপনারা ঘরের বাইরে বেরোবেন না, আমি এক্ষুনি আসছি। কিন্তু ঠাকুর মশাই। চিন্তা করবেন না, আমি এক্ষুনি চলে আসব। আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না। ঠাকুর মশাই যেদিক থেকে কণ্ঠস্বরটা ভেসে এসেছিল সেই দিকেই হাঁটতে হাঁটতে এগিয়ে যান। রাস্তার ধারে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশী পাঁচুকে, আর ঝোপের আড়ালে দেখতে পায় সেই সাদা কাপড় পরিহিতা জিনকে। আমি তোমায় চিনতে পেরেছি, তুমি একটা জিন। ঠাকুর মশাইকে দেখে এই জিনটা এগিয়ে আসে। পাগলের মতন হাসতে থাকে জিনটা। অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এগিয়ে আসে, কিন্তু ঠাকুর মশাই সঙ্গে সঙ্গেই নিজের দেহ এবং পাঁচুর দেহটা গাত্রবন্ধন করিয়ে নেন। জিন তাদের সামনে আসতেই পারে না। অত্যন্ত আক্রোশে গভীর জঙ্গলের মধ্যে ছুটে যায়। ঠাকুরমশাই পাঁচুর দেহটা কাঁধে করে নিয়ে উপস্থিত হন মোড়ল মশাইয়ের বাড়ির সামনে। বাড়িতে সবাই সবকিছু দেখে এগিয়ে আসেন। ওটা একটা খারাপ জিন। আমি ঠিক এইটারই ভয় পাচ্ছিলাম। আজ মৃতদেহ টানছে, কাল যদি অন্য কিছু টানে, আর তাই আপনার কাছে ছুটে গিয়েছিলাম। আমাদের গ্রামের বড় বিপদ, পশু পাখি এমনকি মানুষ পর্যন্ত এখন বিপদে। কিছু একটা করুন ঠাকুর মশাই। এমন সময় সেখানে দৌড়তে দৌড়তে আসে অরুণাভ। মোড়ল মশাই, মোড়ল মশাই, কাল রাতে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে বাবা? আপনাকে তো চিনলাম না। আরে আমি বলেছিলাম না, শহর থেকে আমি একজন নামকরা তান্ত্রিককে আনবো।
উনি সেই তারানাথ তান্ত্রিক। উনি আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করবেন। কাল রাতে আমি আমার ঘরের আশেপাশে ভয়ঙ্কর এক প্রেতকে দেখেছি। আমার বাবাও দেখেছে। আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। তার আগে আমি দেখেছিলাম বাবা বাইরে বেরিয়ে গেছিল, আর জিন আমার বাবাকে টেনে নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু কোথায় গেছে জানি না। সকাল হতেই আমি ছুটে এসেছি আপনার কাছে। ওর বড্ড খিদে পেয়েছে। তুমি চিন্তা করো না বাবা, ও দিনের বেলায় কিছুই করবে না। দিনের বেলার মধ্যেই আমরা তোমার বাবাকে খুঁজে পাবো। তবে রাতের বেলা যাক, আর দেরি করো না, তাড়াতাড়ি এই বাচ্চাটার বাবাকে খুঁজতে হবে। দেরি হলে কিন্তু বড় বিপদ। মোড়ল মশাই, আপনাদের গ্রামের কিছু লোককে আমার সাথে যেতে বলুন। ওই দিক থেকে একটা তীব্র গন্ধ পাচ্ছি আমি। গন্ধ? কিসের গন্ধ? তোমরা বুঝতে পারবে না, আমি পাচ্ছি। চলো ওইদিকে। ঠাকুরমশাই পুরনো একটা গাছের তলায় এসে উপস্থিত হয়। সেখানে দেখে একটা ৪৫ বছরের লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে, এই তো আমাদের খোকাবাবুর বাবা। অরুণাভর বাবার শরীরের জায়গায় জায়গায় ক্ষত। ঠাকুরমশাই আর সেই লোকটা দুজনে মিলে অরুণাভর বাবাকে ধরাধরি করে ওর বাড়িতে নিয়ে আসে। ওই খারাপ জিনের আমাদের পরিবারের উপর এত কিসের ক্ষোভ? মানুষটাকে ঘর থেকে টেনে নিয়ে গেল। মা, ওটা একটা জিন। কেন এটা করছে তা আমি বুঝতে পারছি না, তবে যতটা মনে হচ্ছে এটা যেমন তেমন জিন নয়, খুব খারাপ জিন। নিজের খিদে মেটানোর জন্য সে এই সব করছে। গ্রামের সকলেই ততক্ষণে ভীষণ ভয় পেয়ে গেছে। সবাই ভাবছে কি করবে কি করবে না। এমন সময় ঠাকুরমশাই বলে ওঠে, চিন্তা নেই, আজকের পর তোমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার উপর ভরসা রেখো। আমি আজকে ওই শক্তিকে শেষ করব। আমি কয়েকটা দরকারি জিনিস আনবার জন্য বেরিয়ে যাচ্ছি। আমি ওই তালতলার মাঠেই আমার কার্য সম্পূর্ণ করব। রাতের বেলা মাঠের ধারে বসে ঠাকুরমশাই হোম যজ্ঞ করছেন। এই হোম করবার জন্য তিনি বিশেষ কিছু জিনিস নিয়ে এসেছেন। কালো বেড়াল আর কালো কাকের মৃতদেহ, তার সাথে পাখির বাসা আর একটা ছোট্ট কালো রঙের পুতুল। ওহিম ক্লিম চামুন্ডায় নমো হিম ক্লিং চামুন্ডায় নমো হিম। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে আগুনে ধুনো আর বেলপাতা আর ঘি আহুতি দিতে থাকেন। হঠাৎ করে চারিদিক থেকে বাতাস শুরু হয়, যেন ঝড় উঠেছে। কোনো শক্তি যেন চাইছে হোম যজ্ঞের আগুনটাকে নিভিয়ে দিতে। তুই কিছুতেই এই যজ্ঞ পণ্ড করতে পারবি না। যদি পারিস এসে দেখা, এই হোমের আগুনের শিখা কমিয়ে দেখা তুই। গ্রামবাসীরা একপাশে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। চোখের সামনে কিশোরী আর বিভূতি ঠাকুরমশাইয়ের অলৌকিক কাণ্ড দেখে চমকে উঠেছে। হঠাৎ করে তারা শুনতে পায় এক কর্কশ রাগী গর্জন। দূর থেকে সাদা চাদর মুড়ি দেওয়া সেই একজন বেরিয়ে আসছে। তোরই অপেক্ষা করছিলাম। তোর এত ক্ষমতা নেই যে আমার ক্ষতি করবি। তাই নাকি? দেখা যাক। তবে তোকে আমি মেরে ফেলবো।
আগে তো আমার যজ্ঞের আগুনের ওপরে একটু হলেও শক্তি খাটিয়ে দেখা, তারপর না হয় আমার চুল বাঁকা করবি। কিচ্ছু করতে পারবি না তুই। এই বলে ঠাকুরমশাই আবারও মন্ত্র পড়তে শুরু করে। চুপ কর, আওয়াজ করিস না, আমার সহ্য হচ্ছে না। চুপ কর। কেন এসেছিস এই গ্রামে? কি চাই তোর? প্রচুর খিদে, আমায় খেতে দে। আমার ইচ্ছা হয়েছে তাই চলে এসেছি। খুব খিদে নাকি? কি খাবি তুই? দে, কাকের মাংস দে, ওইটাই খাবো। এসে নিয়ে যা। জিন আস্তে আস্তে এগিয়ে আসে ঠাকুর মশাইয়ের দিকে। ঠাকুর মশাইয়ের হাত থেকে মৃত কাকটা নেওয়ার সময় ঠাকুর মশাই ওর চোখের আড়ালে জিনের একটা চুল কেটে নেন। সেই চুল ছোট্ট পুতুলটার শরীরের ওপর রাখেন। জিন ততক্ষণে মৃত কাক খেতে ব্যস্ত। এই দিকে ঠাকুর মশাই মন্ত্র পড়ে যাচ্ছেন। চুপ কর, আর হচ্ছে না, চুপ কর। তোর এবার মৃত্যু ঘনিয়ে এসেছে। আমার মৃত্যু? ঠাকুর মশাই নিজের হাতে থাকা পুতুলটা যজ্ঞের আগুনে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে সেই পুতুল, আর জ্বলতে থাকে জিনের সর্বস্ব দেহ। গ্রামবাসীদের চোখের সামনে আস্তে আস্তে জিনের সেই জ্বলতে থাকা দেহটা ছাইয়ে পরিণত হয়। এই ছাই মাটির তলায় পোতার ব্যবস্থা করুন। সকালবেলা ঘরে বসেছিলেন সকলে। মোড়ল মশাই তখন বললেন, আপনার জন্য গ্রামের সকলেই সুস্থ আছে। আসলে এইটা কি ছিল? কোনো এক খারাপ জিন ছিল। সব কিছুর ব্যাখ্যা হয় না, সব কিছুর কারণও হয় না। এই অশরীরীদের এই সব কার্যকলাপের জন্য কোনো কারণ দরকার পড়ে না। তবে আর কোনো ভয় নেই, এবার আমরা বিদায় নেব। একদিন থেকে গেলে হতো না ঠাকুর মশাই? না, বাড়ি ফিরতে হবে। চারিমা একা আছে। হ্যাঁ, আর আমাদেরও অফিস রয়েছে। কিছুক্ষণ পর ওই গরুর গাড়িতে করে তিনজনই রওনা দিল মঠ লেনের উদ্দেশ্যে।